আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক ভালো আছো। কৃষিগুচ্ছ প্রিপারেশনের সেকেন্ড ভিডিও। ফার্স্ট ভিডিওতে আমি কৃষিগুচ্ছ বায়োলজি প্রিপারেশন নিয়ে ভিডিও বানিয়েছিলাম। এটা সেকেন্ড ভিডিও। এখানে আমি কৃষিগুচ্ছ ফিজিক্স প্রিপারেশন নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা জেনে নেই আমাদের কৃষিগুচ্ছের ফিজিক্সের উপরে আছে 20 মার্কস। কৃষিগুচ্ছ টোটাল 100 মার্কের এক্সাম এবং সেখানে 20 মার্কস হলো ফিজিক্স। অতএব ফিজিক্সের 1/5 একটা অংশ আছে। ফিজিক্স তোমার কৃষিগুচ্ছের 1/5 এবং এটার বিভিন্ন ক্যাটাগরি আছে এবং এইখানে তুমি একটু ট্রিক্স খাটাইলেই ফিজিক্সে অনেক ভালো একটা মার্কস তুমি ক্যারি করতে পারবা। পুরো ভিডিওটা মন দিয়ে দেখো এবং তোমার যে জিনিসগুলো এখান থেকে দরকার, যে জিনিসগুলো গ্যাপ আছে সেগুলো ফিল আপ করার চেষ্টা করবা। তাহলে দেখবা তোমার ফিজিক্স প্রিপারেশন অনেক সুন্দর হচ্ছে এবং তোমার পরীক্ষার হলে গিয়ে ফিজিক্সের জন্য তোমাকে কোনো হ্যাসেল পোহাইতে হচ্ছে না। এখানে তোমরা দেখতে পারতেছো ফিজিক্সের দুইটা পার্ট থাকে, একটা হলো তাত্ত্বিক পার্ট আর একটা হলো গাণিতিক পার্ট। এখন ফিজিক্স তাত্ত্বিক পার্ট কোনটা অথবা গাণিতিক পার্ট কোনটা তোমরাও জানো। ফিজিক্সে কিন্তু তোমরা দেখবা ফিজিক্স বইটা খুললে কোনো একটা টপিক এখানে আছে, টপিকের নাম, তারপর টপিকের নিচে এখানে ব্লা 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 অনেকগুলা কথা থাকে। এই যে কথাগুলা এইগুলো হলো আমাদের তাত্ত্বিক পার্ট এবং এই টপিক শেষে তুমি দেখবা ছোট ছোট ম্যাথ দেওয়া থাকে। দিস আর দ্য গাণিতিক পার্টস। তো এই তাত্ত্বিক পার্ট এবং গাণিতিক পার্টের সমন্বয়ে হলো ফিজিক্স। এবং তুমি যদি গত কয়েক বছরের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর প্রশ্ন অথবা কৃষিগুচ্ছের প্রশ্ন যদি তুমি অ্যানালাইসিস করো, তুমি দেখতে পারবা যে তাত্ত্বিক পার্ট থেকে মোটামুটি 50%-এর মতো প্রশ্ন আসে এবং গাণিতিক পার্ট থেকে মোটামুটি 50%-এর মতো প্রশ্ন আসে। তবে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভার্সিটি ভেরি করার কারণে হয়তো বা এই নাম্বারটা পার্সেন্টেজটা একটু ভেরি করতে পারে। ইট ডাজন্ট ম্যাটার। কিন্তু তোমাকে এটাই ধরে নিতে হবে যে তাত্ত্বিক পার্ট থেকে প্রশ্ন আসবে 50% এবং গাণিতিক পার্টকে প্রশ্ন আসবে 50%। অর্থাৎ দুইটারই কিন্তু গুরুত্ব সমান। এই দুইটার গুরুত্ব সমান দিয়েই তোমার প্রিপারেশন নিতে হবে। আমি এই কথাটা তোমাকে বললাম কারণ কি, আমরা অনেকেই দেখি প্রিপারেশন নেওয়ার সময় এই যে তাত্ত্বিক অংশটুকু আছে এই তাত্ত্বিক অংশটুকু আমরা গুরুত্ব দিই না। আমরা শুধু ফিজিক্সের জন্য শুধুমাত্র ম্যাথমেটিক্সের মতো ম্যাথ সলভ করে যাই বা সূত্র পড়ে যাই বা শুধু আমরা ম্যাথ সলভ করে যাই, যার কারণে আমাদের এই তাত্ত্বিক পার্টটা কিন্তু অবহেলিত থেকে যায়। এবং এই তাত্ত্বিক পার্ট থেকে যখন তুমি দেখবা যে পরীক্ষার হলে প্রশ্ন আসে, অবশ্যই তাত্ত্বিক পার্ট থেকে প্রশ্ন আসে এবং এই পার্ট থেকে যখন প্রশ্নগুলো আসে, প্রশ্ন অনেক সোজা প্রশ্ন আসে ভাই। তুমি জাস্ট কোশ্চেন ব্যাংক একটু দেখো, খুলে দেখো, এই তাত্ত্বিক পার্ট থেকে অনেক সোজা কোশ্চেন আসে এবং এগুলা যদি তুমি পারো, এত সোজা কোশ্চেন আসে, যদি তুমি পারো একদম দেখে একটা প্রশ্ন দেখে জাস্ট তুমি উত্তর করে দিতে পারবা। এটা যে তাত্ত্বিক পার্ট থেকে প্রশ্নটা আসে, এটা বায়োলজি তাত্ত্বিক পার্ট থেকে আমি সোজা মনে করি। তো ফিজিক্সের তাত্ত্বিক পার্ট এই জন্যই তোমাকে বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে অ্যাজ গাণিতিক পার্ট। গাণিতিক পার্ট, তাত্ত্বিক পার্ট তোমাকে দুইটাই অনেক সুন্দরভাবে পড়তে হবে যেন তোমার এইখান থেকে একটা ভালো মার্কস তোমার জন্য আসে। তো তাত্ত্বিক পার্ট এখন আমি আলোচনা করবো ফিজিক্স পড়ার যে ক্রমটা। ফিজিক্স পড়ার একটা ক্রম আছে। যদি তুমি প্রিপারেশনটা নিবা, কীভাবে তুমি প্রিপারেশনটা নিবা, প্রথমেই তোমাকে পড়তে হবে কোয়েশ্চেন ব্যাংক। কারণ তোমার বইতে অনেক পড়া আছে, সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। যেই পড়াটা তোমার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ইম্পর্টেন্ট সেই পড়াটা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট না, আবার যেই পড়াটা তোমার মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট সেই পড়াটা হয়তো বা আমাদের এই কৃষিগুচ্ছের জন্য ইম্পর্টেন্ট না। তার জন্য তোমাকে অবশ্যই কৃষিগুচ্ছের প্রশ্ন ব্যাংক পড়তে হবে। এই প্রশ্ন ব্যাংক পড়ারও অনেক ক্রাইটেরিয়া আছে, আমি পরবর্তীতে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি। তারপর আসি, তোমার প্রশ্ন ব্যাংকের পরে মূল বই পড়তে হবে। অবশ্যই তোমাকে মূল বই পড়তেই হবে। আমরা বেশিরভাগ স্টুডেন্ট ভুল করি এইখানেই, আমরা শুধুমাত্র কোশ্চেন ব্যাংক পড়ি আর ম্যাথ সলভ করি, কিন্তু আমরা এই মূল বইটা পড়ি না, ধরিও না। আমার অনেকেই আছে কৃষিগুচ্ছ প্রিপারেশনের সময় বা যে কোনো প্রিপারেশনের সময় আমরা এই মূল বইটা ধরিও না। যার কারণে হয় কি, আমি বলেছিলাম যে তার তাত্ত্বিক পার্ট থেকে তোমার 50% কোশ্চেন আসে, কিন্তু এই মূল বইটা না পড়ার কারণে তুমি এই তাত্ত্বিক পার্ট থেকে 50% কোশ্চেন তুমি অ্যান্সার করতেই পারো না, অথচ এটা অ্যান্সার করা অনেক বেশি সোজা মোর দ্যান গাণিতিক পার্ট। তো গাণিতিক পার্ট তোমার সলভ করতে গেলে সময় তোমার লাগবেই। ধরো যে তোমার সূত্র খাটায় ক্যালকুলেশন করে তোমাকে সলভ করতে হবে, কিন্তু তাত্ত্বিক পার্ট তুমি দেখার সাথে সাথে অ্যান্সার করে দিতে পারতেছো। এই জন্যই তোমার মূল বইটা পড়া উচিত এবং গাণিতিক পার্টের জন্য তোমার মূল বই অবশ্যই পড়া উচিত। কারণ এই গাণিতিক পার্ট যেগুলো আসে, তুমি দেখবা যে গাণিতিক পার্টেরগুলো তোমার যে বই আমি বললাম না, তোমার
এইখানে টপিক থাকে, তারপর এইখানে তোমার অনেকগুলো কথা লেখা থাকে তাত্ত্বিক পার্ট, এবং তার শেষে এইখানে তোমার গাণিতিক পার্ট থাকে। এই গাণিতিক পার্টগুলাই কিন্তু অনেক সময় চলে আসে। তো আমি তাত্ত্বিক পার্ট এবং গাণিতিক পার্ট নিয়ে পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করতেছি। প্রথমে আসি এখন তাত্ত্বিক পার্ট, তাত্ত্বিক ফিজিক্স। হ্যাঁ, এটাকে আমি নাম দিয়েছি তাত্ত্বিক ফিজিক্স। তো এখন এটা কেন বেশি ইম্পর্টেন্ট তোমাকে আমি বুঝাই দিলাম, কারণ এইখান থেকে 50% কোশ্চেন আসে, 50% কোশ্চেন আসে, এবং এটা এত বেশি সহজ যে তুমি দেখার সাথে সাথে উত্তর করে দিতে পারবা। এটা অনেক বেশি সহজ। এই তোমার এই 50% কোশ্চেন পারার জন্য অবশ্যই তোমাকে মূল বইয়ের দাগানো লাইন পড়তে হবে। মূল বইয়ের দাগানো লাইন, মূল বইয়ের কিন্তু অনেক লাইন আছে, শুধুমাত্র এখানে আমি বলেছি দাগানো লাইন। দাগানো লাইনের বাইরে আর কোনো লাইন তোমার মূল বই থেকে পড়ার দরকার নাই। দাগানো লাইনের বাইরে কোনো প্রশ্ন আসবে না, এটাই তুমি ধরে রাখো। এবং এই দাগানো লাইন হইতে হবে তোমার মেডিকেল স্ট্যান্ডার্ড, মেডিকেল অ্যাডমিশন টেস্ট স্ট্যান্ডার্ড, যেগুলো তোমার অনেক সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর বা ছোট ছোট দাগানো লাইন। এটা অনেক বড় কোনো আহামরি জিনিস না। এই দাগানো লাইন তুমি অনেক ইজিলি পড়তে পারবা। এবং তুমি দেখবা ফিজিক্সের ক্ষেত্রে দাগানো লাইনের তোমার প্রতি পেজে 1 থেকে 2, সর্বোচ্চ 3 থেকে 4টা করে লাইন দাগানো। বেশি পেজ, আবার অনেকগুলো পেজ আছে যেখানে কোনো লাইন দাগানোই নাই। তো সেই লাইনগুলো তোমার পড়া লাগবে না, তোমার অবশ্যই দাগানো লাইন পড়তে হবে। তার সাথে সাথে তোমার পড়তে হবে ছকগুলো, যে ছকগুলো আছে বিভিন্ন পার্থক্যের ছক, সেগুলোও তুমি দেখবা। তারপর তোমার পড়তে হবে অধ্যায়ের শেষের সারাংশ। তুমি যদি তপন স্যারের বই অথবা ইসাহাক স্যারের বইয়ের কোনো একটা চ্যাপ্টারে শেষে যাও, ধরি আমাদের যেহেতু কালকে ভেক্টর পরীক্ষা আছে, তো ভেক্টর অধ্যায়ের তুমি যদি শেষে যাও, তুমি দেখবা সেই ভেক্টর অধ্যায়টার একটা তোমার চার্ট দেওয়া আছে। চার্ট বলতে কি, যে ইম্পর্ট্যান্ট লাইনগুলো আছে যেগুলো তুমি দাগানো লাইন পড়ে আসছো, সেই লাইনগুলোর একটা চার্ট দেওয়া আছে। সেই চার্টটাই তুমি পড়বা, এটাকে সারাংশ বলে। তো দাগানো লাইন তুমি পড়লা, সবগুলো পড়লা, এবং অধ্যায়ের শেষে তুমি সারাংশ পড়বা। তারপর এবং লাস্ট স্টেপ, এটা হলো তোমার এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। এই তাত্ত্বিক যে তুমি অংশটুকু পড়লা, এই যে তাত্ত্বিক অংশটুকু তুমি পড়লা, এইটুকু তোমার মনে রাখার জন্য তোমাকে অবশ্যই এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। এমসিকিউ প্র্যাকটিস করলে হলো কি, তুমি পড়াটা প্রশ্ন আকারে মনে রাখতে পারলা, এবং যখন তুমি একটা পড়া প্রশ্ন আকারে মনে রাখবা, দেখবা তোমার পড়াটা লংজিবিলিটি অনেক বেশি বেড়ে যাবে, এবং সেখান থেকে যদি প্রশ্ন আসে তোমার ভুল করার সম্ভাবনা একদম নাই বললেই চলে। এবং তুমি এইখানে যে তাত্ত্বিক অংশ পড়ার সাথে সাথে তুমি তোমার পারি না খাতাটা বানায় নিবা। তুমি পারি না খাতা বানাবা। এই পারি না খাতাতে তুমি কি করবা, তোমার যে সূত্রটা বা যে সংজ্ঞা বা যে মতবাদ অথবা যে ছক অথবা হইতে পারে তোমার লাইন, তুমি যে ভুলে গেছো, সেগুলো তোমার এই পারি না খাতায় তুমি ইনক্লুড করবা এই তাত্ত্বিক অংশ থেকে। এবং তার পরবর্তীতে যদি আমরা আসি গাণিতিক পার্ট, গাণিতিক পার্টে ভালো করতে গেলে তোমাকে আগে বুঝতে হবে যে গণিতগুলো আসে কোন জায়গা থেকে। এখন তুমি কৃষিগুচ্ছের প্রিপারেশন নিচ্ছ, তুমি যদি ইঞ্জিনিয়ারিংয়ের মতো করে ম্যাথ প্র্যাকটিস করে যাও বা ইঞ্জিনিয়ারিং মতো করে তুমি ম্যাথ শিখে যাও, তাহলে কি হবে, তোমার কৃষিগুচ্ছে স্ট্যান্ডার্ড ম্যাথ প্র্যাকটিস করতে হবে। তা না হলে তোমার কিন্তু মানে বেশি পরিশ্রম করা হবে এবং সেই অনুপাতে তুমি ফল কম পাবা। তো তোমাকে অবশ্যই অবশ্যই প্রথমে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। এবং তুমি যদি কোশ্চেন ব্যাংক সলভ করো, কোশ্চেন ব্যাংক সলভ করলেই তুমি বুঝতে পারবা আসলে কোন টাইপের প্রশ্ন আসে। তুমি দেখবা কোনো একটা সূত্রের আন্ডারেই কিন্তু অনেকগুলো প্রশ্ন আসছে, একটা সূত্রের আন্ডারে অনেকগুলো প্রশ্ন এসেছে, এবং এই প্রশ্নগুলো বারবার রিপিটই হচ্ছে। তুমি প্রশ্ন ব্যাংক খুলে বুঝতে পারবা এই প্রশ্ন ব্যাংক অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে গাণিতিক পার্টের জন্য। এখান থেকে তোমাকে হেল্প করবে টাইপ অ্যানালাইসিস করতে, এবং তুমি চেষ্টা করবা কোন কোন সূত্রগুলো থেকে বেশি ম্যাথ আসতেছে সেই সূত্রগুলো নোট করে রাখা। তোমাকে সূত্র নোট করতে হবে, যেই সূত্রগুলো থেকে বেশি বেশি গাণিতিক পার্ট আসছে। তো এই নোট করার ফলে তোমার হবে কি, পরবর্তী সময় তুমি যখন রিভিশন দিবা অনেক বেশি হেল্পফুল হবে, এবং তুমি অনেক কম সময়ে তোমার রিভিশনের কাজটুকু তুমি দিয়ে দিতে পারবা। এবং পরীক্ষার হলে তোমার যখন দেখবা যে তোমার এই খাতা থেকে এই প্রশ্ন চলে আসছে, অনেক বেশি তোমার খুশি হবে এবং তোমার কনফিডেন্স এমনিতেই বিল্ড আপ হবে, তুমি এমনিতেই অনেক ভালো পরীক্ষা দিয়ে আসতে পারবা ইনশাল্লাহ। তুমি প্রথমে কোয়েশ্চেন ব্যাংক পড়বা গাণিতিক পার্টের জন্য। তো তারপর আমাদের তো বইয়ের অনলাইন পড়াই আছে, অ্যান্ড দেন আমরা পড়বো বইয়ের যে উদাহরণগুলো আছে। আমি তো বললাম উদাহরণ কোনগুলো, এখানে তোমার টপিকগুলো থাকে, টপিকের পর এখানে ব্লা 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 ব্লা, এখানে তাত্ত্বিক পার্ট থাকে, এবং তাত্ত্বিক পার্টের নিচে এখানে আমাদের গাণিতিক পার্ট থাকে বা উদাহরণগুলো থাকে, সেই উদাহরণগুলো আমরা পড়বো।
কারণ এইখান থেকে প্রশ্ন অনেক বেশি আসে। তারপর অবশ্যই আমাদের প্র্যাকটিস করতে হবে, যেন এই গাণিতিক পার্টটুকু যে আমরা সলভ করলাম তার থেকে আমাদের কোনো ভুল হচ্ছে কি না, বা আমরা কোনো সেখান থেকে ভুল করতেছি না, সেটা আমাদের ভালোভাবে ম্যানেজ করতে হবে। এবং এই প্র্যাকটিস অংশ থেকেই আমাদের পাইনা খাতার কাজটা করতে হবে। তুমি একটা জিনিস খেয়াল করবা, এই যে তুমি প্র্যাকটিস করতেছো, গাণিতিক অংশ থেকে প্র্যাকটিস করতেছো, এই প্র্যাকটিস থেকে তুমি যেটা প্রথমবার পারবা না, বা যেটা তোমার ভুল হচ্ছে, বারবার দেখতেছো ভুল হচ্ছে, ওই একই জিনিস তোমার পরীক্ষার খাতায় হলেও তুমি পারবা না। বিশ্বাস রাখো, তুমি যদি এই ভুলটা ঠিক না করো না, তুমি দেখবা যে তোমার এখনও ভুল হচ্ছে, এখন প্র্যাকটিস করতে গিয়ে বারবার ভুল হচ্ছে, এবং পরীক্ষার খাতায় যদি এই প্রশ্নটা আসে তুমি ভুল করবা, কারণ তোমার সাবকনসিয়াস মাইন্ড সেটা বিলিভ করে নিয়েছে অলরেডি যে তুমি ওইখান থেকে আসলেই ভুল করবা। তাই জন্য এটা তোমার পাইনা খাতায় যুক্ত করতে হবে, এবং এই জিনিসটা তোমাকে বারবার রিভিশন দিতে হবে, কারণ আমরা জানি রিভিশন মেক্স আ ম্যান পারফেক্ট। এখানে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, অবশ্যই রিভিশনও মেক্স আ ম্যান পারফেক্ট। তো যতই তুমি রিভিশন দিবা ততই তোমার পাইনা খাতাটা তোমার আরও বেশি চাঙ্গা হবে। এই পাইনা খাতার মধ্যে এবং না পারা বইয়ের মধ্যে তোমার আসলে কোনো কিছুই থাকবে না, তোমার কনফিডেন্স অনেক বেশি হবে। তুমি দেখবা আমি তোমাকে বারবার কনফিডেন্সের কথা বলতেছি, কারণ কনফিডেন্স অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমার পরীক্ষার হলে, তোমার লাইফে সব ক্ষেত্রেই কনফিডেন্স তোমার লাগবে। কনফিডেন্স তোমার সফলতাকে আর তোমার কাছে নিয়ে আসবে, যে তুমি আসলে সফলতার কতটা কাছে, তোমার এই কনফিডেন্সই তার বহিঃপ্রকাশ ঘটাবে। তারপর আসি যে তোমার একটা জিনিস, একটা দিন, তুমি ধরো যে তুমি আজকে ফিজিক্স পড়বা, তোমার ফিজিক্স পড়ার দিনটা তুমি কীভাবে অতিবাহিত করবা, আমি তোমাকে যেটা দেখাবো সেটা হইলো যে আমাদের প্রাইভেট ব্যাচের একটা ডেলি প্ল্যান। তারা ভেক্টর ডে, অর্থাৎ কালকে যেহেতু আমাদের ভেক্টর পরীক্ষা, এই ভেক্টর ডেটা তারা কীভাবে সারাদিনটা নিয়ে যাবে বা কোন কোন কারিকুলামে তারা পড়বে সেটা এখানে বলে দিয়েছি। তো আমি তোমাদের সাথে শেয়ার করতেছি, সেটা হলো যে ডেইলি প্ল্যান। এখানে সকালবেলা আমার প্রথমে কথা ছিল, প্রথমে কোশ্চেন ব্যাংক, তারপর মেইন বই, তারপর প্র্যাকটিস, এই তিনটা জিনিস নিয়েই তোমার পড়াশোনা। এবং তুমি কোনটা কখন পড়বা আমি এখানে বলে দিয়েছি। যেমন ধরো এখানে সকাল 7টা থেকে সকাল 10টার মধ্যে তুমি ভেক্টর অধ্যায়ের অনলি কোশ্চেন ব্যাংক পড়বা। আমি তোমাকে এখানে 3 ঘন্টা সময় দিয়েছি, 3 ঘন্টা সময়, 3 ঘন্টা মানে বুঝো 180 মিনিট, 180 মিনিট তোমাকে সময় দেওয়া হয়েছে শুধুমাত্র তুমি ভেক্টর অধ্যায়ের কোশ্চেন ব্যাংক পড়বা। শুধুমাত্র কোশ্চেন পড়বা না, এখানে তোমাকে বলা হয়েছে উইথ এক্সপ্লানেশন সহ তোমাকে পড়তে হবে। তারপর সকাল 10টা 30 থেকে সকাল 12টার মধ্যে তুমি ভেক্টর অধ্যায়ের মূল বইয়ের ডায়াগোনাল লাইন পড়বা এবং সারাংশ পড়বা। আমি বলেছিলাম ডায়াগোনাল লাইন তোমাকে পড়তে হবে এবং সারাংশ তোমাকে পড়তে হবে। আমি বলেছিলাম আবারও শুধু ডায়াগোনাল লাইন, এখানে ডায়াগোনাল লাইনের বাইরে অন্য কিছু পড়ার কোনো স্কোপ নাই, কারণ দাগানো লাইনগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং প্রশ্ন আসলে এই দাগানো লাইন থেকেই আসবে। তারপর দুপুরবেলা, দুপুর 2টা থেকে দুপুর 3টা 30 এই সময়টার মধ্যে তুমি পড়বে ভেক্টর অধ্যায়ের গাণিতিক অংশ এবং উদাহরণগুলা। গাণিতিক অংশ তুমি কোয়েশ্চেন ব্যাংক থেকে করতে পারো, উদাহরণ থেকে করতে পারো, তোমার গাণিতিক অংশ সবগুলোর টার্ম তোমার সলভ করলেই হলো। তারপর আসি রাফ খাতা। এই গাণিতিক টার্মটুকু করার সময় তোমার রাফ করতে হবে। এই রাফ খাতাটুকু আমরা তোমাদের কাছ থেকে দেখব যে তুমি পড়ছো কি না, এটা আমরা তোমাদের কাছ থেকে নিয়ে নিব। তারপরে দুপুর 4টা থেকে দুপুর 5টার মধ্যে, যেহেতু আমাদের ব্যাচে প্রতিদিন ফিজিক্সের সাথে বা প্রতিদিন বিভিন্ন সাবজেক্টের সাথে প্রতিদিন ইংলিশ থাকে, সেই জন্য তুমি এই সময়টুকু ইংলিশ পড়বা, 1 ঘন্টা ইংলিশ পড়বা। তারপর রাতের বেলা 7টা থেকে 8টার মধ্যে তুমি ভেক্টর অধ্যায়ের অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে, অনুশীলনীর প্রশ্ন তোমাকে অবশ্যই পড়তে হবে। এই অনুশীলনীর প্রশ্ন তুমি দেখবে যে হুবহু চলে আসে, অনুশীলনীর প্রশ্ন অবশ্যই পড়তে হবে এবং প্রশ্নগুলো দাগিয়ে পড়তে হবে। এই দাগিয়ে পড়ার কারণ কি, তুমি তো অনুশীলনীর প্রশ্ন একবার পড়লেই তোমার হবে না, এটা দাগিয়ে পড়লে তোমার পরবর্তী সময় তুমি যখন রিভিশন দিবা তখন তোমার যে জিনিসগুলো তুমি পারতেছো সেগুলো তোমার বারবার পড়া লাগতেছে না, শুধুমাত্র তোমার না পড়া জিনিসগুলোই তুমি পড়তেছো। তাহলে তোমার সময়টা অনেক বেশি প্রিসাইসলি তুমি ইউজ করতে পারলা এবং অনেক কম সময়ে অনেক বেশি তুমি রিভিশন দিতে পারলা। যার কারণে অবশ্যই তোমাকে দাগিয়ে পড়তে হবে। এবং এখানে বলেছি রাত 8টা থেকে 10টার মধ্যে তোমাকে প্র্যাকটিস করতে হবে ভেক্টর অধ্যায়ের উপর, তাত্ত্বিক এবং গাণিতিক 2টা টার্মের উপর প্র্যাকটিস করতে হবে। এখানে তোমার 90 মিনিট বা 1.5 ঘন্টা এখানে সময় দেওয়া আছে, এখানে অনেক ইজিলি তুমি প্র্যাকটিস করতে পারবা এবং অবশ্যই সেটা রাফ করে করতে হবে, যেটা আমরা তোমাদের কাছ থেকে দেখে নিব। এবং সর্বশেষে তোমাকে এই যে রাফ খাতা তুমি করেছো সেই রাফ খাতা আমাদেরকে সাবমিট করতে হবে, এটাকে আমরা বলি টাস্ক। তোমাকে অবশ্যই টাস্ক সাবমিট করতে হবে
এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে তুমি পড়াটা পড়েছো এবং অবশেষে তোমার দেওয়া পরীক্ষা। তো একটা ভেক্টর অধ্যায় পড়ার জন্য বা একটা ফিজিক্সের অধ্যায় পড়ার জন্য সারাদিনের তোমার কারিকুলামটা কীরকম হতে পারে এখানে আমি তোমাকে বলে দেওয়ার চেষ্টা করলাম। এভাবে তুমি তোমার পুরো দিনটা সাজায় নিতে পারো। যারা আমাদের প্রিমিয়াম কোর্সে ভর্তি নাই তারা নিজেরাও চেষ্টা করলে এভাবে বানায় নিয়ে তোমার সারাদিনটা তুমি গুছাই নিতে পারো, যেন তোমার প্রিপারেশনটা অনেক বেশি ভালো হয়। তো ফিজিক্সের ক্ষেত্রে আমি আবারও বলি, তাত্ত্বিক এবং গাণিতিক পার্ট তোমাকে অবশ্যই সমান সমান গুরুত্ব দিতে হবে। কখনোই শুধুমাত্র তুমি গাণিতিক পার্টের পিছনে দৌড়াবা না। কেমন একটা গাণিতিক পার্ট তোমার সলভ করতে গেলে কমপক্ষে হলো তোমার 50 সেকেন্ড থেকে কারো তোমার 1.5 মিনিট থেকে 2 মিনিটও লেগে যায়। কিন্তু একটা তাত্ত্বিক পার্ট তুমি যখন সলভ করবা, এটা তোমার সলভ করতে হাইয়েস্ট হলে 15 থেকে 20 সেকেন্ড সময় লাগবে। এখানে অনেকগুলো সময় সেভ হচ্ছে। তাই জন্য অবশ্যই তোমার তাত্ত্বিক পার্ট এবং গাণিতিক পার্ট দুটাকেই সমান গুরুত্ব দিয়ে প্রিপারেশনটা নিতে হবে। তাহলেই দেখবে তোমার ফিজিক্সের প্রিপারেশন অনেক বেশি ভালো হয়ে যাচ্ছে। এবং সবার জন্য শুভকামনা। সবাই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের জন্য দোয়া করিও যেন আমরা আরও অনেক বেশি দূরে যেতে পারি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।